না, আমি আর পারছি না ঠাকুর। কাল থেকে বুড়ো মানুষটা উপোস করে আছে, এক মুঠো ভাত আমি তাকে দিতে পারছি না। মেজ ঠাকুরপো দুদিন বাড়ি ছাড়া, হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কারখানার চাকরিটা চলে যাবার পর থেকে মানুষটা কেমন জানি বদলে গেছে। মুখে হাসি নেই, সব সময় বিরাট একটা দুশ্চিন্তার মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে। না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। আমি এখন বাবার সামনে গিয়ে কি করে দাঁড়াবো? ঘরে যে আর এমন কিছু নেই তা দিয়ে অভুক্ত মানুষটাকে। বৌদি, বৌদি, এই বৌদি, বৌদি। ঠাকুরপো, তুমি এই দুদিন কোথায় গিয়েছিলে ভাই? টাকা রোজগার করতে আমি গিয়েছিলাম বৌদি। টাকা? হ্যাঁ বৌদি, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের সন্ধান আমি পেয়েছি। আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না বৌদি। এবার আমরা সুখে শান্তিতে বসবাস করবো। ঠাকুরপো, ঠিকই বলছি বৌদি, ঠিকই বলছি। অনেকে কিছু ভেবে দেখলাম, না খেয়ে মরার মধ্যে কোনো গৌরব নেই, কোনো শান্তি নেই। তাছাড়া চাইলে যখন পাওয়া যায় না, ভালোবেসে কেউ যখন দু হাত ভরে দেয় না, তখন জোর করে কেড়ে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই বৌদি। এই নাও, এই নাও বৌদি, এই টাকাগুলো তুমি রেখে দাও। এত টাকা? তুমি কি বলো তো বৌদি? কোথায় আমাদের সংসারে অভাব থাকবে না বলে তুমি একটু আনন্দ করবে তা নয়। ঠিক শিগগিরই যাও বৌদি, ঘর থেকে একটা ব্যাগ নিয়ে এসো। আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে চাল ডাল আর মাংস নিয়ে আসি। আজ আমরা সবাই বসে আনন্দ করে খাবো বৌদি। যার আগে বল, এত টাকা তুই কোথায় পেয়েছিস? না মানে আমি বলছিলাম কি জানো বাবা, আমি তোর কাছে জানতে চাইছি টাকা তুই কোথায় পেয়েছিস? টাকা আমি রোজগার করেছি বাবা। কিন্তু তোর চোখ মুখ যে অন্য কথা বলছে। তোর মুখে আমি সেই আগের ছবি দেখতে পাচ্ছি না বাবা। আমার মনে হচ্ছে কোথায় যেন। না না, তুই চুপ করে থাকিস না। আমি সত্যি করে বল, এত টাকা তুই কোথায় পেয়েছিস? বাবা বাবা তুমি আমি তোর বাবা। হয়তো তোদের সবার প্রতি আমি সমান কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু তাই বলে আমাকে মিথ্যে বলিস না। তোর অক্ষম বাবাকে তুই। বাবা, আমি জীবনে তোমার কাছে কোনোদিন মিথ্যে কথা বলিনি বাবা। আমি কোনোদিন কিছু লুকাইনি। এই টাকা। হ্যাঁ বল, এই টাকা আমি। বল, চুপ করে গেলি কেন? বল ওরে, আমি তো তোর মুখে টাকার কথাই। আমি বল, আমি এই টাকা। বল বল, আমি এই টাকা চুরি করেছি। আমি ডাকাতি করেছি। আমি লুটি করেছি বাবা। কি বললি? তুই চুরি করেছিস? তার মানে তুই চোর? ও ভগবান, আমার ছেলে হয়ে তুই এতখানি নিচে নেমে যেতে পারবি? আমি তো তোর কাছে কিছু চাইনি। তবে তুই কেন আমার বংশ নামের বংশে তুই কলঙ্কের কালি মাখিয়ে দিলি? বল বল, কেন? বাবা বাবা, আপনি কি করছেন বাবা? মেজ ঠাকুরপো যে আপনার ছেলে, ওকে আপনি। না না বাবা, ওই গোলাম তারকে আমি আমার সন্তান বলে পরিচয় দেব না। আমি ওর বাবারও। ও আমার ছেলে হলে আজ এতখানি অন্যায় কাজ সে করতে
পারতো না। বাবা বাবা তুমি তুমি আমাকে ভুল বুঝো না বাবা। আমি নিরুপায় হয়ে কাজ করতে বাধ্য হয়েছি বাবা। আমার কারখানা বন্ধ হয়ে যাবার পর অনেক চেষ্টা করেছি, আমি একটা কাজ জোগাড় করতে পারিনি বাবা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে আমি তো হাত পেতে আমি টাকা সাহায্য চেয়েছি, তারা আমাকে ছুড়ে দিয়েছে অবজ্ঞার হাসি। একটা চাকরের কাজ করতে চেয়েছি বাবা, কেউ আমাকে বিশ্বাস করেনি। তাই তো আমি বাধ্য হয়ে, আমি নিরুপায় হয়ে শুনতে চাই না ও কথা, আমি তোর মুখে শুনতে চাই না। আমি গরিব, আমার সংসারে অভাব আছে, তাই বলে তোর পাপের টাকায় পেট নামক রাক্ষসটাকে ভরাবো, এমন এত বড় অমানুষ আমি নই। আমি না খেয়ে উপোস করে মরবো, তবু আমি অন্যায়ের সঙ্গে বাবা। আমার অপরাধে নিও না বাবা। একটা কথা শোনো বাবা। শুনবো না। ওই পাপের টাকা নিয়ে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা বাবা। খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমি তোর বাবা। আজ থেকে আমি জানবো আমি বলে আমার ছিল না। বাবা বাবা না বাবা, এত বড় শাস্তি আপনি ওকে দেবেন না। আমি আপনার পা ধরে বিনতি করছি, আপনি ওকে ক্ষমা করে দিন বাবা, আপনি ওকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করতে পারি না বাবা। পাপ ঠাকুরদার স্মৃতি বিজড়িত এই পবিত্র ভিটে কোন পাপের ছাপ আমি লাগতে দেব না। তুমি ওকে চলে যেতে বলো বৌমা। ওই কুলাঙ্গারের আমি আর দেখতে চাই না। বাবা তুমি ঠিকই বলেছো বাবা, সত্যি তো আমি একটা কুলাঙ্গার। তাই তো এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই বাবা। অথচ আমার এই বুকে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। বাবার শিক্ষার আলোয় আলোকিত হয়ে আমার হতভাগ্য বাবা মায়ের মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। আমার মায়ের মতো দুঃখিনী বৌদিকে আমার সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল বাবা। বাস্তবের কঠিন আঘাতে ভেঙে গিয়ে খান হয়ে গেল। আমি এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। যদিও কোনোদিন তোমার সামনে আসি তাহলে এই মুখ আমি তোমাদেরকে দেখাবো না বৌদি। আমার স্মৃতি যদি তোমাদের মনকে এতখানি জায়গা দেয়, তাহলে তোমাদের মনকে সান্ত্বনা দে বলো বৌদি। অমিদি বলে যে হতভাগা এই সংসারে ছিল, আজ থেকে সে গাড়ি অ্যাক্সিডেন্টে সে মরে গেছে। বাবা যাওয়ার সময় তুমি আমাকে একটু আশীর্বাদ করো বাবা, আমি যেন ভালো এই সংসারে আবার ফিরে আসতে পারি। না বাবা, আমি কাকে আশীর্বাদ করবো বৌমা?
আমার সত্য সাধনাকে যে কুরঙ্গার নির্মম ভাবে হত্যা করেছে তাকে আমি আশীর্বাদ করতে পারবো না বৌমা। মেজ ঠাকুরপো, দুঃখ করো না বৌদি, আমি বড় অভাগা, তাই তো বাবার আশীর্বাদ যাবার সময় আমি পেলাম না বৌদি। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি। মুহূর্তের দুর্বলতা ভুলে আর কোনদিন যেন সেই ভুল পথে আমি আর পা না বাড়াই। বাবার আদর্শে মানুষ হয়ে আমি যেন বেঁচে থাকতে পারি, আবার যেন এই সংসারে আমি ফিরে আসতে পারি। তুমি শুধু আমাকে সেই আশীর্বাদ মেজ ঠাকুরপো, আমি 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 এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি বৌদি। তুমি আমার বাবাকে দেখে রেখো বৌদি, আমার বাবাকে তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো। ঠাকুরপো, না না বৌদি না, আমার চলার পথে পিছু ডেকে আমার চলার পথ তুমি বিচ্ছিন্ন করে দিও না বৌদি। আমার সমস্ত স্মৃতি তুমি মন থেকে ধুয়ে মুছে ফেলবে। অমিত বলে যে হতভাগ্য তোমাদের সামনে এসেছিল, এতদিন সামনে ছিল, আজ থেকে জানবে, আজ থেকে জানবে সে নেই, সে মরে গেছে, সে মরে গেছে। তুমি ফিরে এসো ঠাকুরপো। তুমি কাঁদছো বৌমা, একটা চোর কুত্তার জন্যে তুমি চোখের জলের অপচয় করছো। কই আমি তো কাঁদিনি। দেখো এই দেখো না, দেখো বৌমা, দেখো বাবা, আমার চোখে এক ফোঁটাও জল নেই। ওই হতভাগাকে বাড়ি থেকে দাঁড়িয়ে আমি কেমন আনন্দের হাসি বাবা, না, তুমি আমাকে বাবা বলে দেখো না বৌমা। আমি আর বাবা ডাক শুনতে চাই না। বাবা হওয়ার বড় জ্বালা বৌমা, বড় কষ্ট। আমাকে ছেড়ে সবাই চলে গেল, আমার কথা কেউ ভাবলো না। আমি কাউকে ধরে রাখতে পারলাম না বাবা। আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবা, নিজেকে আপনি অসহায় ভাববেন না। আপনার মেয়ে হয়ে আমি তো আপনার পাশেই আছি বাবা। ওই দেখি মা, দেখি তোর মুখখান আমি একবার ভালো করে দেখি। মা ছেলেকে কোনদিন দূরে সরিয়ে দেবে না। পাগো মা, বাবা, তোর এই পুরো ছেলের হাত ধরে চোখের জলের যাত্রায় হারিয়ে যাওয়া আমার সত্যের পথটা তুই আমাকে দেখে নিয়ে চল মা, তুই আমাকে তাই চলুন বাবা। স্বপ্ন সত্যি ভালোবাসা। তুমি হাসছো ডাবলু? না হেসে পারলাম না কুণাল বাবু। আপনি চাঁদ দেখেছেন কিন্তু চাঁদের কলঙ্ক দেখেননি। আপনি জানেন না
আমার এই বুকে কত ব্যথা জমা হয়ে আছে। আমি সবই জানি ডাবলু, আমি সবই বুঝি, তবু তোমাকে বলছি ডাবলু, তোমাকে বাঁচতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। জীবনটা তুমি এভাবে তিলে তিলে শেষ করে দিও না। যে জীবন জীবনই নয়, সে জীবন শালা থাকলেই কি আর গেলেই বাকি। এ তো তোমার অভিমানের কথা ডাবলু। অভিমান নয়তো কি? যে জন্মের জন্য তুমি দায়ী নও, সে জন্মেকে তুমি দায়ী করে নিজের জীবন শেষ করে দিতে চাওয়া আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। এখনো সময় আছে ডাবলু, এখনো সময় আছে। অন্যায়ের সাথে গা ভাসে না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, মানুষের মতো মানুষ হও। মানুষ? তুমি হাসছো ডাবলু? হ্যাঁ, মানুষ আমিও হতে চেয়েছিলাম কুণাল বাবু, কিন্তু যে জীবন শুধু মানুষের ঘৃণা কুড়িয়ে এসেছে, পাইনি এতটুকু মানুষের ভালোবাসা, সে কেমন করে এই মানুষের সমাজে মানুষের পরিচয় দেবে বলতে পারে? এটা তোমার অভিমানের কথা। অভিমান? তুমি জানো না, এই পৃথিবীতে নাম না জানা এখন অনেক মানুষ আছে যারা তোমার মতো শত দুঃখ কষ্ট বুকে লালন করে চলেছে। তাদের তো আমার মতো জন্মে অভিশাপ মজা হয়নি ডাবলু। আমার মতো শালা বেজন্মা হয়ে ডাবলু, জ্বালা, আমার এই মুখটাই বড় জ্বালা। হ্যাঁ, এই মদই পারে আমার বুকের একমাত্র ব্যথার উপাসান করতে। তাই তো মদ খেয়ে আমি সব কিছু ভুলে থাকতে চাই। আমার কথা শোনো ডাবলু। চলে যান, আপনি এখান থেকে চলে যান কুণাল বাবু। চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। আপনি জানেন না আপনি আমার ভালো চাইছেন, জানতে পারলে পরে দেখুন স্যার আপনাকে। আমি সব জানি ডাবলু, আমি সব জানি। শয়তান বরেন ঘোষাল আমার আপন ভগ্নিপতি হলেও সে আমাকে কিছুতেই রেহাই দিবে না। কিন্তু আমার যা তো হবার অনেক আগে হয়ে গেছে ডাবলু, আমার তো হারাবার আর কিছু নেই। আপনি? আমি যাকে হারিয়ে ফেলেছি এই পৃথিবীর শত করে করে খুঁজে বেড়ালেও কোনোদিন আর তাকে আমি ফিরে পাবো না। তবু আমি বেঁচে আছি ডাবলু, আমাকে যে বেঁচে থাকতেই হবে। কি বলছেন কুণাল বাবু? আপনার এত দুঃখ ওই আগে তো কোনোদিন জানতাম না। মানুষের বাহিরে রং তামাশা, বাহিরের রূপ জঙ্গল থেকে অনেক কিছু চেনা যায় না ডাবলু। মানুষকে চিনতে হলে, জানতে হলে হৃদয় অনুভব করতে হয়, নইলে জীবনের অনেক কিছু যে অপূর্ণতাই থেকে যায়। ঠিক বলেছেন। এই যে সালামি, আমার শালা এই বিভৎস মুখ দেখে সবাই ভয়ে শেউরে উঠে, কিন্তু তারা জানে না শালা দুদল সমাজ বিরোধীর লড়াইয়ে অ্যাসিড বলবে আমার মুখখানার চেহারা বদলে গেছে। এবার তাহলে ভেবে দেখো ডাবলু, অন্ধকারে পড়ে থাকার পরিণাম কতটা ভয়ঙ্কর। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো ডাবলু, মানুষ তার জন্মের জন্য দায়ী নয়, মানুষ দায়ী হচ্ছে তার কর্মের জন্য। তাই তোমার কর্মকে যারা নিম্নগামী করেছে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার গায়ে এঁটে দিয়েছে সমাজ বিরোধী তকমা, তোমার সেই সব মহাশত্রুদের চিনে নিয়ে এবার তুমি শুরু করো তোমার নতুন জীবন। নতুন জীবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে যেও না ডাবলু, ভুলে যেও না। ফুলের সৌরভের কাছে লুকিয়ে থাকে ফুলের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, ফুলের সুগন্ধ, নতুন জীবন। আমার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। কে 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 ওখানে? ওই তো আমার স্বপ্নে দেখা একটা নারীর মূর্তি আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে। মা, মাগো, তুমি তোমার এই হতভাগ্য সন্তানকে ছেড়ে এতদিন তুমি কোথায় ছিলে মা? দাও দাও মা, দাও আমাকে তোমার কোলে তুলে দাও। আমি যে বড় চেহের কাঙাল মা। কি হলো? কেউ তো নেই।
ওরা ঠিক কথাই বলেছে, আমি বেজন্মা। তাই তো এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা, শুধু একা। মিথ্যে, সব মিথ্যে, সত্যি শুধু শালা আমি একটা বেজন্মা। তাই তো আমার বুকে স্বপ্ন নেই, ভালোবাসা নেই, আছে শুধু আগুন। হ্যাঁ, সেই আগুন দিয়ে এই সমাজ, সংসার তথা এই রাষ্ট্রটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, ছারখার করে দেব। কতদিনের স্বপ্ন আমার সার্থক হতে চলেছে। ছবির পর্দায় ভেসে উঠবে আমার ছবি, আমি নিজেকে দেখে নিজেই চমকে যাব। কি ব্যাপার রিয়া, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে? তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। সত্যি রিয়া? আমার সব চাওয়া তুমি পূর্ণ করেছো। যাক, নিশ্চিন্ত হলাম। কেন? এই যে আমি তোমাকে খুশি করতে পেরেছি, তোমাকে খুশি করতে না পারলে সত্যি আমার দুঃখের কোনো সীমা থাকতো না। মানে মনে আমি শান্তি পেতাম না। আমিও তো তাই বলছি। কি বলো? অনেক তপস্যায় আমি তোমার মতো স্বামী পেয়েছি। রিয়া, রিয়া, আমার রিয়া। এই, আমি একটি কথা বলবো? বলো। আউটডোর শুটিং এ 7 দিনের জন্য আমি সিমলা যাব। শিমলা? হ্যাঁ, তুমি কিন্তু না করতে পারবে না। না না, আমি তোমাকে 7 দিন ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। কষ্ট কি শুধু তোমার হবে, আমার হবে না? এই যে সারাদিন তোমার পথে বসে থাকি। রিয়া, তোমার রিয়াজ আমার নায়িকা হবে, লোকের মুখে মুখে তার নাম ছড়িয়ে যাবে। এই সৌভাগ্য থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। কিন্তু না না, আর কোনো কিন্তু নয়। মাত্র তো 7 দিন, দেখতে দেখতে কেটে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু শুনেছি সিনেমায় নাকি অনেক কিছু। তুমি কিচ্ছু ভেবো না গো। তাছাড়া তোমার রিয়াকে তুমি ভালোভাবে চেনো। কোন বাজে লোককে তো আমি আমার ধারে কাছে আসতে দিব না। রিয়া, আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। বেশ, তোমার যখন ইচ্ছে তখন আমি তোমাকে বাধা দেব না। লক্ষ্মী সোনা আমার। তুমি আমাকে কত ভালোবাসো। হ্যাঁ, তোমায় আপন করে রাখবো বলে তাই নাকি? ভালো যে বেশিছি তোমায়, দুটি চোখের সাগরে আমি হারিয়ে গিয়েছি, হারিয়ে আমার চল গলে তোমায় লুকিয়ে
রিয়া, বলো। আমার জীবন থেকে কোনোদিন তুমি যদি হারিয়ে যাও তাহলে আমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। আমার এই জীবন যে মূল্যহীন হয়ে যাবে রিয়া। এ কি বলছো তুমি? আমি তুমি জানো আমাকে কোনোদিন দূরে সরে দিও না রিয়া, কোনোদিনই না। তুমি অযথাই বৃথায় চিন্তা করছো। এসব বাজে বাজে চিন্তা মন থেকে মুছে ফেলো। এখন ঘরে চলো মশাই। আমি কি হলো? চলো। তাই চলো। তোমায় আপন করে রাখবো বলে ভালো যে এসেছি, ভালো যে এসেছি। আজ আমার বিয়ে, আজ আমার বিয়ে, কি আনন্দ আমার। শ্রীমান ভজানন গোস্বামীর সেই অষ্টাদশী সুন্দরী কুমারী ফুলি রানীর শুভ বিয়ে। মানে 4 হাত এক করতে পারবে, আর বেশি দেরি নেই। সর্বনাশ হয়েছে। কি হয়েছে? এ বিয়ে হবে না। হ্যাঁ, হবে না মানে? হবে না মানে হবে না। তোমার সঙ্গে আর ফুলির বিয়ে হবে না। সে কি রে, আমি যে বর্ষে যে বসে আছি, পর করে 5,000 টাকা খরচ করেছি, গয়না করে দিয়েছি। না, বিয়ে আমি করবই। কাকে বিয়ে করবো? আমার ওই প্রাণ বিয়া ভূমিকে। নীল পুকুর, লাল পুকুর, হলদে পুকুর, সব পুকুরের জল আমায় মাথায় ছিটিয়ে যেন রে ভতা। তবু ভুলি যেন আমাকে বিয়ে করে। বলি তুমি আর ফুলের জন্য অপেক্ষা করো না কথা। এছাড়া কোন পুকুরের, হলদে পুকুর, লাল পুকুর, কোন পুকুরের জল দিলার কাজ হবে না। ওই দেখো কথা, পাড়ার ছেলেরা ওই কাতাই কুড়ো তীর ধনুক হাতে নিয়ে বাইরে অপেক্ষা করছে। তুমি বাড়ি থেকে করে বেরোলে হ্যাঁ, কি বলছিস রে ভসা? হ্যাঁ, ওরা বলছে ওই তোমার সঙ্গে ঘাটের মোড়ার সঙ্গে ফুলের বিয়ে দিবে না। তাই ওরা ঠিক করেছে। এই কি ঠিক করেছে? তাই ওরা ঠিক করেছে এই আমার সঙ্গে ফুলের বিয়ে দেবে। কি বললি হারামজাদা? আমি বলিনি কথা, ওই গ্রামে সবাই বলছে। বিশ্বাস না হয় তুমি নিজের কানে শুনে এসো গিয়ে। আমার বাবা এক্ষুনি যেতে হবে, নইলে বুঝেছি, তুই কায়দা করে ফুলিকে আমার কাছ থেকে কেড়ে দিতে চাস। এত সহজে আমি ফুলিকে ছাড়বো না রে কথা। ফুলিকে আমি বিয়ে করবই করবো। ফুলি ফুলি শুধু আমার রে কথা। বলো না, বলো না, একদম এ কথা বলো না। এই কামরাগরের ছেলে শুনতে পাই, তোমাকে এক্ষুনি গিয়ে দেখাবে। ওই দেখো পুলিশ দাদা কাতারি হাতে এদিকে ছুটে আসছে। ওরে বাবা, ওরে বাবা, ওই সন্ধ্যাবার কাছেলেরা। তাই তো বলছি কথা, তাড়াতাড়ি তোমার গলাটা আমাকে খুলে দাও, আমার গলা খুলে দাও। সেই খবর দাও 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 কথা, দেরি করো না।
আমি কাল সব পুষেছি। সত্যি কথা বলতে এই কথা পুলিকে আমি মনে করতে ভালোবাসি, আর পুলিও আমাকে ভালোবাসে। ওই টাকা পয়সা খরচ করে বিয়ে করার সামর্থ্য আমার নেই, তাই এই মিথ্যার আশ্রয় নিতে হবে। নাহলে কোনোদিন আমাদের বিয়ে হতো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা শুয়ার হারামজাদা, যা বেরিয়ে যা। আমি না বললেও যাবো কর্তা। দাও তোমার পায়ে ধুলে দাও দেখি। আয় দাও, তবে একটা কথা বলে যাই কর্তা, ফুলের দিকে তুমি কোনোদিনও নজর দিবা না। আজ থেকে আমার ফুলের সঙ্গে আমি কথা বলবো, ফুলের সঙ্গে আমি খাওয়াবো, আমি ফুলিকে আদর করবো। তুমি যেন এর মধ্যে বাগড়া দিতে এসো না। চলি, হরি বল হরি বল। ও কর করে 5,000 টাকা বিয়ে হয়ে গেছে। তুই ভরি শোনা, আমি যে পাগল হয়ে যাব, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। আরে আরে তুই সুখী হবি না, আমার ভুলকে বিয়ে করে তুই কোনদিনই সুখী হবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, রাত্রির মধ্যে ফুলি বিধবা হবে, বিধবা হবে, ফুলি বিধবা হবে। ছি 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 ছি, এত নীচ, এত জঘন্য তুমি! কি বলছো বৌদি? কি বলছি তুমি বুঝতে পারছো না? না, সত্যি আমি তোমার কথা বুঝতে পারছি না বৌদি। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমার জীবনে গোপন বলে কিছুই নেই বৌদি। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আমার জীবনের দিনলিপি। চুপ করো, ছোট মুখে বড় কথা আমি পছন্দ করি না। বৌদি, আমি আমি বড় বড় কথা বলছি? বলছই তো, আমি তোমাকে এতদিন ভালো ছেলে বলে জানতাম, কিন্তু তোমার ভিতরে যে একটা শয়তান বাস করছে বৌদি, এটা আমার জানা ছিল না। আর আর বলো না বৌদি, এই মৃত দেহকে চাবুক মারার মধ্যে কোনো গৌরব নেই। ডানা ভাঙ্গা পাখির মতো সংসারে আবর্জনায় পড়ে থাকা আমার আমার এই হতভাগ্য জীবনটাকে একটু একটু সমাদর করতে না পারো, অকারণে অকারণে তাকে আঘাত দিয়ে তারই বুকে দুঃখের পাহাড় তুলে দিও না। ভালো ভালো কথা বলে তুমি আমার মন জয় করতে চাইছো, তাই না? তোমার চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি, তাতে তোমাকে আমি মানুষ বলে গণ্য করি না। না, কি বলছো বৌদি? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি একটা পয়লা নাম্বারের চরিত্রহীন লম্পট। না, তুমি না বললে আসলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। বৌদি, বলো, কেন তুমি চোরের মতো চুপি চুপি আমার ঘরে গিয়েছিলে? কেন আমার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টি দিয়ে তুমি তাকিয়েছিলে? তোমার ঘরে আমি গিয়েছিলাম বৌদি, এটা চন্দ্র সূর্যের মতো সত্য। আর তোমার মুখের দিকে আমি চেয়েছিলাম, সেটাও মিথ্যে নয়। এর পরেও তুমি নিজেকে সাধু পুরুষ ভাববে? আমার ভাবাই তোমার সত্যিটাকে হয়তো মিথ্যে প্রতিপন্ন করতে পারবো না, তবুও বলছি বৌদি, এই অধম সত্যি তোমার ঘরে গিয়েছিল তোমার রূপের পুজো করতে নয়,
মাতৃহারা এক অভাগ্য সন্তান তোমার মুখের দিকে তাকিয়ে তার হারিয়ে যাওয়া মায়ের মুখের ছবি মেলাতে চেয়েছিল। সেই মা, যে মার সন্তানকে কোনদিন অনাদরে দূরে ঠেলে দেয় না। কি বলছো তুমি? আমি না আমি আর তোমাকে বিরক্ত করব না বৌদি। আমি সারা জীবন আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই যাবার সময় মাতৃ পূজায় আমার মায়ের পায়ে অঞ্জলি দিয়ে দিলাম আমার চোখের জলে ধোয়া লাল পেড়ে শাড়ি। মাগো, তোমার এই 3 সন্তানের পুজো তুমি করো মা, নইলে যে আমি বড় কষ্ট পাবো, ভীষণ কষ্ট পাবো মাগো, ভীষণ কষ্ট পাবো। আমি কি করলাম? তুমি কি করেছো তুমি এখনো বুঝতে পারছো না শর্মী? আমি তোমার চোখের জলই প্রমাণ করে দিচ্ছে তুমি এখনো শেষ হয়ে যাওনি। তার মানে না, একটা পোকা উড়ে এসে আমার চোখে পড়লো, তাই। কিন্তু ওই লাল পেড়ে শাড়ি, এটাও কি এই সংসারের মতো মিথ্যে হয়ে যাবে শর্মী? তাহলে তোমাকে তো অনেক কিছুই ভুলে যেতে হবে। রং ধনু রঙে রাঙানো অসৌন্দর্য আকাশের রূপ পারবে শর্মী? হৃদয়ের ভালো লাগার রং তুমি জোর করে বুঝে দিতে পারবে? আর পিশাচিনের মতো হাসতে তোমার হৃদয়ের অনুভূতিতে জেগে ওঠা বেদনার বালুচরে ভালোবাসার যে পানি পড়ে আছে, আমি একটা একটা করে সেগুলো এনে আমাদের ভালোবাসার পঞ্চবটি বর্ষে আলোর তপস্যা করব শর্মী, আলোর তপস্যা করব। বলো শর্মী, বলো। নতুন জীবনের পথ চলাই তুমি আমার পাশে থেকে তুমি আমাকে সাহায্য করবে কিনা? তোমার সাহায্য না পেলে আমি যে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না। কিন্তু তোমার দাদা, ওই শয়তানটা পারবে না আমাদের আলোর তপস্যা ব্যর্থ করে দিতে। কি বলছো তুমি? ঠিকই বলেছি শর্মী, অনেকদিন আগে যে কথা বলা আমার উচিত ছিল, আজ আমি তাই বলছি। আমাদের জীবন নিয়ে সিনেমেলে খেলার কোনো অধিকার ওর নেই। স্বামী, আবার বলো এই দিনটার জন্য আমি যে অপেক্ষা করেছিলাম। শর্মী, তুমি আমাকে বিশ্বাস করো শর্মী, তুমি আমাকে বিশ্বাস করো। আর কোনদিন তোমাকে আমি শয়তানের হাতের পুতুল হতে দেব না। স্বামী, এখনো তোমাকে আমি আর এখন নয়, আগে তুমি যাও ঠাকুরপুকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। কি বললে? আমার উপরে অভিমান করে সেই বাড়ি ছেড়ে চলে গেছে। প্রভাত বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আমি যে অনেক অপমান, অনেক কটু কথা তাকে বলেছি। শর্মী, আমি তোমাকে কথা দিচ্ছি শর্মী, আমিও তোমাকে কথা দিচ্ছি, এই ঠাকুরপুর এই শাড়ি দেওয়া, এই শাড়ি পরে আমি
আমি তাকে সন্তান স্নেহে আবার বুকে টেনে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি তার মা হব। যাও, তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো। না না এই পোষা শর্মিলা, কাঁদতে তোমাকে আমি আর কাঁদতে দেব না। শর্মিলা, তোমাকে কাঁদতে দেব না। প্রভাতকে আমি ফিরিয়ে আনবই। তোমার মনের সন্ধান যখন আমি পেয়েছি, তখন খুশির আলোয় তোমার জীবনকে আমি কানাই কানাই ভরিয়ে দেব। তুই ফিরে আয় প্রভাত, তুই ফিরে আয় প্রভাত, প্রভাত তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। ততই আমার মনটা ভিজে উঠছে। রিয়া আমার স্ত্রী হয়ে একজন বড় পুরুষের কণ্ঠলগ্না হয়ে ও কি উঠছে ছবি। অথচ রিয়াকে খুশি করার জন্য আমি আমার অতি সুন্দর অতীতকে নৃশংস ভাবে খুন করে। না না, আমি কিছু ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। অসংখ্য নাম না জানা পোকাগুলো আমার মাথাটাকে ঘুরে ঘুরে যাচ্ছে। আমি 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 বোধহয় পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। এই শোনো, আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। কোথায় যাবে? কৈফিয়ত চাইছো? হ্যাঁ হ্যাঁ, আমি কৈফিয়ত যাচ্ছি। আমি তোমার স্বামী, তাই কৈফিয়ত চাওয়াটা আমার অপরাধ নয়। তাহলে জেনে রেখো, কৈফিয়ত দিতে আমি রাজি নই। রিয়া, ইতরের মতো ইতর ইঙ্গিত করবে না। কি বললে রিয়া? আমি তোর? তাহলে তুমিও জেনে রাখো রিয়া, আজ থেকে ইতরের কথা মতো তোমাকে চলতে হবে, বদলাতে হবে তোমার জীবন ধারা। তোমাকে বিশ্বাস করে যে ভুল আমি করেছি, আজ আর আমি সে ভুল করবো না। এখন থেকে আমার আদেশ ছাড়া এই বাড়ির বাইরে এক পা তুমি যেতে পারবে না। তোমার আদেশ মানতে আমি বাধ্য নই। আমি জোর করে বাধ্য করাবো। কি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভয় দেখাচ্ছি। তোমার অনেক স্বেচ্ছাচারিতা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কি করবে? ও, বাসবের সঙ্গে আমার ছবি দেখি এই নোংরা ছবিগুলো তোমার সতীত্বের পরিচয় বহন করে না রিয়া। বাসব আমার বন্ধু। বন্ধু নয়, তার সঙ্গে যে তোমার গোপন প্রেমের কথা সেটা আমার অজানা নয়। শরীরের নামে তোমরা দুজনে একই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওরে কলঙ্কিনী! চুপ করো। তোমার ছোট লোক বাবা তেমনি তার ছেলে। শাট আপ! আমার বাবার নামে আর একটা কথা বলে আমি তোকে শেষ করবো শয়তানি। আমি আমার দেবতুল্য বাবাকে তোর চোখ দিয়ে দেখাতে বুঝতে পারিনি। আমি তোর জাদু বিদ্যায় ভুলে আমি আমার অতি আপন জনদের পর করে দিয়েছি। আজ তুই সেই কিনা? হাই মাই ডার্লিং, এখনো তুমি আই এম সো সরি অসীম বাবু। কেমন আছেন অসীম বাবু? জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করছে না? লজ্জা? অবশ্যই লজ্জা নামের বস্তুটার সঙ্গে আপনার পরিচয় আছে বলে আমার মনে হয় না। তাই যদি থাকতো তাহলে পরের স্ত্রীর সঙ্গে নিয়ে। আপনি হাসতে পারলেন? কেন পারবো না? পিপাসায় বুকের সাথে ফেটে যাবে, হাতের কাছে জল থাকতে খাবো না, তাই কখনো হয় না। না, এত বড় মূর্খ আমি নই। তাছাড়া তোমার বিয়ের আগে থেকে বিয়ের সঙ্গে আমার আবাদে মিলেমিশা, তাই আমি ওকে ঠিক বড় স্ত্রী ভাবতে পারি না। কি ডার্লিং, কিছু বলো ভদ্রলোককে। ওই শয়তানিকে আমি। সাবধান অসীম বাবু, ভদ্রলোকের ছেলে বলেই আমি আপনাকে ছেড়ে দিলাম, নইলে আমার ভাবি স্ত্রীকে অপমান করার অপরাধে আপনাকে আমি উঠে
ভগবান, এ আমি কি দেখছি ভগবান? যৌবন নদীর হাওয়ার শব্দ শুনে আপনি ভেঙে পড়বেন না। ডিভোর্স ফর্মটা পাঠিয়ে দিব, সই করে দিও। চলি, বাই বাই। গুড বাই। ভুল, ভুল, জীবনে মহাভুল আমি করেছি। একটা কুহিকে মোহিনীর মায়ায় পড়ে আমি আমার অতি আপন জঙ্গের পর করে দিয়েছি। সেই দিন আমি অফিস থেকে ফেরার পথে দেখলাম মেজদাকে মোটর গ্যারেজে লেবারের কাজ করছে। ও কি করেছি আমি আমার জন্য মেজদাকে? দাঁড়াও, আমি যাব। আমার এই উঁচু মাথাটা মেজদার ফাইল উঠে দেবো, বলবো ক্ষমা করো মেজদা, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে ক্ষমা করে বলে অসীম। চাই না, চাই না আপনার ক্ষমা। সে কি তুমি বাঁচতে চাও না? হ্যাঁ হ্যাঁ, বাঁচতে চাই, মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে চাই। যদি বাঁচতে চাও তাহলে রঞ্জনের বিলটা তুমি আটকে দিয়েছো কেন? রঞ্জন? হ্যাঁ রঞ্জন, রঞ্জন আমার খুবই পরিচিত, তাই তার বিলটা আটকে দিয়ে কাজটা তুমি ভালো করোনি। আমার ভালো মন্দ নেই, আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি এখান থেকে যান। তুমি বললেই তো আমি যেতে পারি না অসীম। তাছাড়া তুমি বোধহয় জানো না রঞ্জনের নামে প্রমোটারি হলেও আসল মালিকটা কিন্তু আমি। অতএব খারাপ মালের অজুহাত দেখিয়ে তুমি আমার কয়েক লাখ টাকা লোকসান করতে পারো না। আপনার লাভ ক্ষতি দেখার ডিউটি আমার নয়। মালের ভালো মন্দ গুণাগুণ বুঝে আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। তাছাড়া সরকারের কাছ থেকে আমি বেতন নিই। অতএব লোভের ফাঁস গলায় পড়ে আমি এদেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। তুমি ভুল করছো অসীম। ভুল আমি এতদিন করেছি, কিন্তু এখন থেকে আর ভুল করবো না। আমার ভুলের কাটা ছড়ানো পথ চিরদিনের মতো পরিত্যাগ করে আমি আবার সহজ সরল ভাবে বাঁচতে চাই। বুঝেছি, রিয়ার কাছ থেকে আঘাত পেয়ে তুমি আমার বুকে ছোবল বাঁধতে চাচ্ছ, কিন্তু জেনে রেখো অসীম, আমাকে ছোবল মারার আগে তোমার এই উদ্ধত ফোনাটা আমি তো মুড়ে মুসড়ে ভেঙে নেব। বোনের প্রাক্তন স্বামী বলে আমি তোমাকে এতটুকু দয়া করব না। আপনি তাহলে সবই জানতেন, আপনার বোন যে একটা আমাকে তো জানতেই হবে এক্স ব্রাদার, কিন্তু তুমি বোধহয় অনেক কিছুই জানো না। জানো না বোধহয় দেনার দায়ে তোমার বাড়িটা বিক্রি হবার পর তোমার বাবা এখন এই পথে ঘাটে ভিক্ষে করে হচ্ছে। ভগবান, এখানেই শেষ নয় অসীম। তোমার সুন্দরী বৌদি আইমেল মনোরমা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে তোমার বৃদ্ধ বাবার মুখে খাবার তুলে দিচ্ছে। ওর কষ্ট আমার মোটেই সহ্য হচ্ছে না। না 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 না, এবার তাকে আমার দয়া দেখাতেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দয়ার উপর আমার বৌদির জীবন নির্ভর করবে না। তাই নাকি? তাহলে শেষ সত্যটা তুমি শুনে রাখো অসীম, আমি দয়া দেখাইনি বলে তোমার বর্তাকে অকালে রোড অ্যাক্সিডেন্টে জীবন হারাতে হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে তোমার সুন্দরী বৌদি মনোরমা। এখন হয়তো সে আমার নাগালে, সে ঘর থেকে পথে নেমে এসেছে
আমি ইচ্ছে করলে তাকে ওরে শয়তান! তুমি আবার কিছুই করতে পারবে না, বরং অসহায় বন্দি পাখির মতো তুমি যন্ত্রণায় ছটফট করবে। তোমার সংসারটাকে শেষ করে দিয়েছি। তোমার প্রিয়া অর্থাৎ আমার বোনকে আমি কেড়ে নিয়েছি। বাসবকে নিয়ে এখন সুখের ঘর করবে। কাজেই এই চোখের জল ফেলা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তোমাকে আমি 7 দিনের সময় দিয়ে যাচ্ছি। 7 দিনের মধ্যে আটকে রাখা বিলটা তুমি খালাস করে দেবে, আর তা না হলে তোমার ওই জীবন যৌবনের স্বপ্নের মতো তোমার জীবনটাকে চিরতরে হারাতে হবে। এই কি আর ভুল? সবাই মাত্র 7 দিন। দাদা, জীবনের মায়া আমার নেই। বৌদিকে আমার বাঁচাতে হবে। বাবার কান্না, বৌদির চোখের জল, হ্যাঁ, তাদের সব দুঃখ নির্বিশেষ করে আমি আবার তাদেরকে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চাই। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম আমি, নয়ন জলে বুক ভাসাইলাম, মুছে দিল না কেউ, মুছে দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম আমি, নয়ন জলে বুক ভাসাইলাম, মুছে দিল না কেউ, মুছে দিল না। কেউ তো বুঝে না রে, মাগো তুমি কোথায় আছো, আর কি পাবো ফিরে। ও মনের ভাষা মুখ দেখিয়া, মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমায় চিনলাম না। মাগো তুমি কোথায় আছো, বলো না আবার। এমন মানুষ পেলাম না রে আমি, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না।
উড়ে নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায় আভেসে ও বনের পাখি গান শুনিয়া উড়ে নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায় অভাসে তরুলতা বোঝে যাহা তরুলতা বোঝে যাহা মানুষ বোঝে না হাইরে ব্যথা দিল না এমন মানুষ পেলাম না রে আমি এমন মানুষ পেলাম না রে সে আমায় ব্যথা দিল না হাইরে ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসাইলাম আমি নয়ন জলে বুক ভাসাইলাম মুছে দিল না কে মুছে দিল না ওগো মৃত্যু আরেকটু অপেক্ষা করো আমার আমার প্রাণ বায়ু নিয়ে মিলে যাওয়ার আগে আমাকে আমাকে ওই শ্মশান পর্যন্ত যেতে দাও প্রভাত 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 বেস্তা তুমি আরে ভাই হ্যাঁ ওরে একদিন কোথায় 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 তোকে নগ্ন বিতগ্ন করে খুঁজে পেয়েছি কিন্তু কোথাও কোনো সন্ধান করতে পারিনি চল ভাই চল তোর বৌদি তোর আসার পথ চেয়ে বসে আছে কি বলছো বেস্তা হ্যাঁ আমি ঠিকই বলছি তুই চলে আসার পর থেকে তোর বৌদি শুধু দিন রাত তোর জন্য চোখের জল ফেলছে কিন্তু বৌদি তোর তোর বৌদিকে তুই ভুল বুঝিস না ভাই তুই ভুল বুঝিস না তোকে আঘাত দিতে গিয়ে সে নিজে ব্যথার পাহাড় বুকে তুলে নিয়েছে হতভাগিনী কেঁদে কেঁদে দিন রাত শেষ হয়ে যাচ্ছে চল ভাই চল আমাদের এই নতুন সংসারে নতুন সংসার হ্যাঁ রে ভাই হ্যাঁ দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোর বৌদির হাত ধরে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমাদের সেই ভালোবাসার গড়া দেবালয়ে আর কোনোদিন কোনো পাপের ছায়া পড়বে না চল চল ভাই চল পুণ্যের দীপশিখা হয়ে আমাদের এই পবিত্র সংসারে তুই বিরাজ করবি বড় দেরি হয়ে গেছে দাদা জীবন বিনার একটানা করুণ সুর আমার জীবনের সব হিসাব উল্টে দিয়েছে আমাকে চিরতরে শেষ করে দিতে চাইছে তাই তো স্বপ্নের সংসারে আমার আর ফিরে যাওয়া হবে না প্রভাত চিরকাল কাঙ্গালের মনে হয় এমনি করেই কেঁদে ফিরে যায় প্রভাত অথচ আমার এই বুকে কত স্বপ্ন ছিল কত ভালোবাসা ছিল যদি জন্মান্তর বাদ বলে কিছু থেকে থাকে আমি ভগবানের কাছে প্রার্থনা করে যাই পর জন্মে যেন আমি তোমাকে দাদা বলে পাই
আর আর বৌদিকে মা বলে ডেকে আমি যেন মায়ের পুজো করতে পারি। প্রভা, আরে ভাই না, আমি তোকে এমনি ভাবে শেষ হয়ে যেতে দেব না। একই প্রভা, তোর যে ঝড়ে গা পুড়ে যাচ্ছে। খেলা শেষ হয়ে গেছে দাদা, সাঙ্গ হয়েছে বালুচরে পুতুল খেলা। এবার আমাকে ফিরে যেতে হবে। কি বলছিস প্রভা? ওই তো দাদা, শ্মশানে চিতা চলছে, আর কিছুক্ষণ পরে আরো একটা চিতা চলে উঠবে। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। এই তো ভাই, আমি তোর কাছে আছি। আমি তোকে কোথাও যেতে দেব না। বড় ডাক্তার দেখি আমি তোকে আবার সুস্থ করে তুলবো। পারবে না দাদা, আমাকে তুমি বাঁচাতে পারবে না। ঘাটের যাত্রী আমি, এসে গেছে। এবার আমাকে উপরে যেতে হবে। প্রভাত, আমার একটা অনুরোধ ভাই, তুমি আমার মুখাগ্নি করো, আর আমার বৌদিকে বলো তার এই হতভাগ্য সন্তানের জন্য তিনি যেন এক ফোঁটা চোখের জল। প্রভাত, 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 দেখি প্রভাত, কথা বল ভাই, তুই কথা বল। আমার সমস্ত অপরাধ জমা করেও তুই যেমন আমাকে দাদা বলে ডাকতিস, আরেকবার তুই শুধু দাদা বলে ডাক ভাই। কি হলো, কথা বলবি না? সাড়া দেবে না? ওরে নীরব অভিমানে বুকে নিয়ে তুই নিজেকে শেষ করে দিলি ভাই। দাদা, আমি আর কাঁদবো না। বেঁচে থাকতে আমি যার জন্য কিছুই করতে পারিনি, মৃত্যুর পর চোখের জল ফেলে আমি তোকে ছোট করব না। চল ভাই চল। ওই তো ওই তো সামনের শ্মশান। আমি তোর শেষ ইচ্ছা পূর্ণ করতে দাদা হয়ে আমি তোর মুখ আঁকতে করব। আমি তোর মুখ আঁকতে ক্ষমা করো মেজদা, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা? আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, তবু তুমি যদি ক্ষমা না করো তাহলে জীবনের যে সান্ত্বনাই খুঁজে পাবো না মেজদা। তুই ভুল করছিস রে অসীম, তুই ভুল করছিস। মানুষ নামের অযোগ্য আমি। তাছাড়া মোটর গ্যারেজের সামান্য একজন শ্রমিকের কাছে তুই ক্ষমা চেয়ে শুধু নিজেকে ছোট করছিস না। তুই তো একজন মস্ত বড় অফিসার হয়ে। বলো বলো মেজদা, যা খুশি বলো, আজ কোনো প্রতিবাদ করবো না। তবু তোমার এই হতভাগ্য ভাইকে তুমি ক্ষমা করো। অসীম, আমি চিরদিনের সেরা পথকে পরিত্যাগ করে যে ভুল আমি করেছি
আমি সে ভুলের শাস্তি পেয়েছি বেস্তা। অসি তুমি তুমি আমাকে আর দূরে সরিয়ে দিয়ে নতুন করে আর শাস্তি দিও না বেস্তা। আমি আমি তোমার ভাই হয়ে তোমার ওই ছত্র চাই। আবার আমি নতুন করে বাঁচতে চাই বেস্তা, নতুন করে বাঁচতে চাই। ওঠ ওঠ ভাই ওঠ ওঠ। ওরে ওরে ভাইয়ের স্থান কোনোদিন পায়ে হয় না রে, পায়ের স্থান কোনোদিন পায়ে হয় না। ভাই ভাই আমার 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 বুকে আয়। আমি ঠিক জানতাম, আমি ঠিক জানতাম রে ভাই, আমি ঠিক জানতাম তোর ভুল একদিনে ভাঙবে, তুই অবশ্যই আমার কাছে ফিরে আসবি। তোমার ক্ষমা যখন পেয়েছি তখন বাবা আর বৌদিকে আমি খুঁজে বার করবোই। সন্ধ্যা হয়ে গেল, ও মা তো এখনো ফিরে এলো না। এত দেরি তো কোনোদিন হয় না। লোকের মুখে শুনলাম বৌমা বাবুদের বাড়িতে বিয়ের কাজ করে, অথচ আমার কাছে কোনোদিন বলেনি। না আমি বৌমাকে বিয়ের কাজ করতে দেব না। বাবা আমি তোমার অসীম বাবা। অসীম? আমি তো অসীম বলে কাউকে চিনি না। কি বলছো বাবা? আমাকে তুমি আপনি ভুল করছেন। আমার মতো একটা রাস্তার মানুষকে বাবা বলে ডেকে আপনার সম্মান নষ্ট করবেন না। বাবা তোমার এই দুর্ব্যবস্থার জন্য আমি দায়ী বাবা। হ্যাঁ আমি লোভী, আমি মহাপাপী। তুমি আমাকে অভিশাপ দাও বাবা, অভিশাপ দাও। তুমি এই লোভী নিঃস্বার্থ স্বার্থপর সন্তানকে তুমি অভিশাপ দাও বাবা, তুমি অভিশাপ দাও। আমি ক্ষমা করো বাবা, অসীমকে তুমি ক্ষমা করো। না 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 বাবা না, তুমি আমাকে দেখে ঘৃণায় মুখে ফিরিয়ে নিও না বাবা। আমি যে কোনো সৎ পথে টাকা রোজগার করছি বাবা। ওই যে দেখো বাবা সামনের এই মোটর গ্যারেজে আমি কাজ করছি বাবা। সত্যি তুই শ্রমিকের কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ। আমি জানতাম সবাই আমার কাছে ফিরে আসবি, কিন্তু আমার বৌমা যে এখনো ফিরে বাবা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কৃষকরা কি হয়েছে কি হয়েছে ভৈরব? অস্ত থেকে বড় মাকে হ্যাঁ বলো ভৈরব বলো। এক শয়তান ধরে নিয়ে গেছে। না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার বৌমাকে গুন্ডা ধরে নিয়ে গেছে, কিন্তু বৌমা তো কারো ক্ষতি করেনি। এখন কি হবে ভৈরব? এই ঢাকা শহরে পথ ঘাট আমি কিছু চিনি না। আমি কেমন করে বৌমাকে তুমি কিছু ভেবো না বাবা, তুমি কিছু ভেবো না। আমি এসে বুঝতে পারছি ওই বাড়ির ঘোষালের লোক আমার বৌদিকে ধরে নিয়ে গেছে, কিন্তু না ওই নারীর ওই জানোয়ারটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি ওই শয়তানের রাস্তায় বসে ওই শয়তানকে সমস্ত জবাব দিয়ে আমি আমার বৌদিকে ফিরে আনবই, আমার বৌদিকে ফিরে আসবো। আমিও যাচ্ছি
যাচ্ছি বাবা, আমিও যাচ্ছি। আমার মায়ের মতো বৌদিকে আমি অকালে ঝরে যেতে দেবো না বাবা। সে আমাকে সন্তান স্নেহে মানুষই করেছে, আজ তাকে উদ্ধার করে, আজ তাকে উদ্ধার করে আমার সন্তানের দায়িত্ব আমাকে যে পালন করতে হবে বাবা, আমাকে পালন করতে হবে। আমিও যাব। চলো চলো ভৈরব, চলো। আমি আমার বৌমাকে, বৌমা চলে আয়, চলে আয় শয়তানি, চলে আয়। ছেড়ে দেবার জন্য তোমাকে আমি ধরে আনিনি সুন্দরী, বহুদিন ধরে আমি তককে তককে ছিলাম, আজ সুযোগ পেয়ে তোমাকে তুলে নিয়ে এসেছি। কিন্তু কেন, কেন আপনি আমার এত বড় সর্বনাশ করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি তুমি করনি, কিন্তু আমার বসের রাতের ঘুম তুমি কেড়ে নিয়েছো, তাই তো তার বুকে তোমাকে ধরা দিতেই হবে। না না, আমি আমি আপনার পায়ে ধরে মিনতি করছি, আপনি আমাকে ছেড়ে দিন। আমার বুড়ো শ্বশুর আমার পথ চেয়ে বসে আছে, দয়া করে আমাকে যেতে দিন। দয়া? আপনি না না, এই বাবলু গুন্ডা কাউকে কোনোদিন দয়া করতে পারে না, আর তোমাকেও করবে না। আমার এই বুকটা পাথর দিয়ে গড়া, এখানে স্নেহ মায়া মমতার কোনো স্থান নেই। আপনিও তো মানুষ, আপনার বাড়িতেও তো মা বোন আছে। না না, নেই, কেউ নেই, কেউ নেই আমার। এই সংসার সমাজ তথা এই পৃথিবীতে আমি একা। তাই তো কারো সদিষ্ট নয়ন আমার পথপানে চেয়ে থাকে না। বিদিত রজনীতে আমার জন্য কেউ দুফোঁটা চোখের জল ফেলে না। তাই তো আমি এই সমাজের বর্তমান একটা অভিশাপ। আমি জানি আমি কোনোদিন স্ত্রীর স্বামী হতে পারবো না, সন্তানের পিতা হতে পারবো না এই সভ্য সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে। তাই তো আমার জীবনের লজ্জা ঢাকতে আরো অনেকের জীবনের লজ্জা আমি কেড়ে নেব। আমি জন্মে একটা অভিশাপ, আমার জীবনকে করেছে কুলসিত। সেই কুলসিত জীবন নিয়ে সবাইকে কেটে ফিরে যেতে হয়। না না, ক্ষমা তুমি পাবে না, ক্ষমা তোমার নেই। আমাকে যেতে দিন, আমার কথা শুনুন। ভগবান, এখন আমি কি করব? আলো দেখাও ঠাকুর, আমাকে তুমি একটু আশার আলো দেখাও। তুই আমারে যা শেখাবি মা, সফল হবে সেই সাধনা, শিখিয়ে দে তোর আরাধনা। হরি আলো এনেছি, এক রাস আলো। সেই আলোয় দেখা দিয়ে তোমাকে আমি আমার সেবা দাসী করে নেব। এখনো চিনতে পারছো না সুন্দরী? দেখো ভালো করে আমার মুখের দিকে চেয়ে দেখো, আমাকে তুমি চিনতে পারো কিনা? আমি ভাবতে পারছি না আপনি আমাকে।
আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি তোমাকে পাবার আশায়। তাই তো তুমি হয়তো জানো না, তোমাকে শুধু পাবার আশায় তোমার স্বামীকে আমি অ্যাক্সিডেন্টে খতম করে। কি বললি শয়তান? শয়তানের শেষ খেলাটা একটাই তোমার। এই পোশাকে একদিন আমি আমার স্ত্রী মালতীকে গলা টেপে খুন করেছি। আবার আজ এই পোশাকে তোমার এই সতীর্থকে আমি চিবিয়ে খেয়ে জয়ের উল্লাসে হেসে উঠবো। তুই তা পারবি না জানার। আমি এখান থেকে আমাকে ছেড়ে দাও। আমার অনেক দিনে চাওয়া আজই পূর্ণ হবে। ছাড়বো বলে তোমাকে তো ধরিনি সুন্দরী। তোমার এই গোলাপের মতো সুন্দর গালে আমি একটা কামড় বসিয়ে তোমার যৌবন জানো মনোরমা, তোমার যৌবন আমাকে অনেক ফাঁকি দিয়েছে। না 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 না, আর অপেক্ষা নয়। এসো এসো মনোরমা, এসো এসো, তোমাকে যেতেই হবে। বেশিক্ষণ তোমাকে আটকে রাখবো না মনোরমা। এসো এসো বলছি। যেতে হবে মনোরমা, মাত্র কিছুক্ষণ পরে তোমাকে আবার ফিরে এসো এসো মনোরমা। আপনার দুটি পায়ে পড়ে আমাকে যেতে দিন, আমাকে বাঁচান, আমাকে যেতে দিন। পাগল হয়ে গেছে শালা, পাগল হয়ে গেছে বরেন ঘোষাল। শালা পাগল না হলে এমনি ভাবে একটা নারীর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই। মেয়েটা হয়তো আমাকে অভিশাপ দিচ্ছে, কিন্তু ওর অভিশাপ আমাকে স্পর্শ করবে না। এই শালা বেজান মা ডাবলু গন্ডার গায়ে গন্ডারের চামড়া। তাই তো আমি হাসতে হাসতে শয়তানটার হাতে আমি ওই মেয়েটাকে তুলে দিলাম। এই সব আমি কি ভাবছি? এই পৃথিবীতে আমার জন্ম পরিচয় না থাক, টাকা তো আছে, অনেক টাকা। চলার পথে যদি আমার জন্মদাতা বাপটার সামনে দেখা হয়, আমি শালা তার মুখের টাকার বান্ডেল ছুড়ে দিয়ে বলবো, আর কত টাকা হলে আমার জীবনের সব অন্ধকার আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে। হারিয়ে গেল আজ আমার সব কিছু, হারিয়ে গেল সব কিছু, যে আমার শেষ হয়ে গেল, নিভে গেল, নিভে গেল সতীত্বের প্রদীপ। হরি
দীর্ঘদিন পর আজ আমি শান্তি পেলাম। আমি আমার জয়ের আনন্দকে ধরে রাখতে পারছি না, কিন্তু ডার্লিং, তুমি তুমি এখন কাঁদছো কেন ডার্লিং? বলো, আজকের এই আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? কত টাকা চাও বলো? 10,000, 20,000, 1 লাখ? তুমি চাও না, টাকা আমি চাই না জানো। তাহলে কি চাও? আমি চাই, হ্যাঁ, কি? আমি চাই, আমি চাই তোর কলিজাটা। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার সতীত্ব কেড়ে নিয়েছিস। আমি তোকে মহাপাপের শাস্তি দেব। হ্যাঁ রে নরপশু, এই মুহূর্তে আমি তোর জীবনটা উপড়ে নেব। শেষ করে দিয়েছি, একেবারে শেষ করে দিয়েছি। বৌদি, ওই তো কেতন আসছে। বৌদি, তবে কি আমার পাপগঞ্জের ঠিকানা ওরা জেনে গেছে? না না, এই কথা নিয়ে পরে ভাববো। আপাতত ওই ধারে ওকে একটু লুকিয়ে রাখি। বৌদি, বৌদি, এই যে বলের ঘোষাল আমার দাদাকে খুন করে তোমার নেশা কাটেনি, আমার বৌদিকেও তুই দে। বল 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 রে জানোয়ার, আমার বৌদিকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তোমার বৌদি মানে আরে মনোরমার কথা বলছো? কি আশ্চর্য! আমি তাকে লুকিয়ে রাখবো কেন? এখনো মিথ্যা কথা বলবার চেষ্টা করছিস, কিন্তু জেনে রাখতে জানোয়ার, সারা জীবনের মিথ্যার ফসল দিও তুই আসলে সত্যটাকে কোনোদিন ঢেকে রাখতে পারবি না। তুমি বেধাই আমাকে দোষারোপী করছো। আমি তোমার আত্মীয় হয়ে আমি মনোরমার ক্ষতি করবো কেন? না 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 না, তাকে আমি পারি। মনোরমা আমার বোনের মতো, আর সে আমাকে দাদা বলে ইতিমধ্যে। বাহ বাহ বাহ, চমৎকার! শয়তানের চরিত্রে সেরা অভিনয়টা পুরস্কারটা তোমারই পাওয়া উচিত মিস্টার ভরেনি ঘোষাল। কি বলছো অসীম? আমাকে তুমি ঠিক যাও, তাই বলেছি। এখনো ভালো চাও তো বলে দাও, বৌদি কোথায় আছে? আমি কিছু জানি না। এই জানোয়ারটাকে আর ক্ষমা নয়, এবার ওকে আমি। অসীম, ধীরে অসীম, ধীরে। সবকিছু যখন জেনে গেছো, তাহলে শোনো, ওই যে দেখো তোমার সুন্দরী বৌদি। বলো তুমি কথা বলো বৌদি, তুমি কথা বলো। কোথায় মারাবি?
আমাকে ধরছ কেন অসীম? ওরে তোরা যেখানে রেহাই নেই রে শয়তান, আমার আমার মমতা মহি বৌদিকে তুই নৃশংস ভাবে খুন করেছিস। শুধু খুন করিসনি, ওফ আমি ভাবতে পারছি না তুই মানুষ না একটা কামান্ড পশু। এই যে অফিসার, কে? ও মিস্টার বোস, আচ্ছা হ্যান্ডসাম। সিপাহী, পিস্তলটা কেড়ে নাও। তাই করছি স্যার। হরি ভালো। বৌদি বৌদি কথা বলো, বৌদি কথা বলো। অসীম, দাদা আমাদের বৌদি আর কোনদিন কথা বলবে না ভাই। তার কথা যে চিরদিনের মতো শেষ হয়ে গেছে রে অসীম, শেষ হয়ে গেছে। এই দেখুন স্যার, এই দেখুন, এই জানোয়ার বরেন ঘোষাল আমার বৌদিকে খুন করেছে। না না, শুধু খুন করেনি স্যার, খুন করেনি, খুনের আগে বৌদিকে ওই শয়তান নেবে। হরি আর কিছুক্ষণ আগে এলে একটা সুন্দর জীবন এভাবে অকালে ঝরে যেত না। কোলাল, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাপ জীবনের সহায়ক হয়ে আমি সকল গোপন সংবাদ থানায় পৌঁছে দিয়েছি। ওরে ওরে বেঈমান! শয়তান পরের ঘোষাল, বৃথায় আস্ফলন বরের ঘোষাল, তুমি একটা নকদর্পহীন বাঘ। তুমি আমার দিদিকে গলা টিপে হত্যা করেছে, তাই তো সেই দিন থেকে আমি প্রতিশোধ নেবার আশায় তোমার বুকে আমি একটা করে আঘাত হানতে চেয়েছিলাম। তাই তো তোমার মাদক দ্রব্য ঠাসা গোডাউন, নকল ঔষধ তৈরির কারখানা সব কিছু পুলিশকে আমি জানিয়ে দিয়েছি। তোমাকে আমি পথের ভিখারি করে আমি আমার মহৎ কাজ সম্পন্ন করেছি। এবার আমার ছুটি। পুলিশ পিকেটে তুলো। হ্যাঁ, আমি তাই করছি স্যার। স্যার নিয়ে যাও নে, এই জানোয়ারটাকে নিয়ে গিয়ে আচ্ছা করে টাইট দিয়ে দিন। অসীম, তোমার বৌদিকে যখন ফিরে পেয়েছো আমি তাহলে আসি। কোথায় পালে যাবে রে জানোয়ার? পালাবার পথ তোর বন্ধ। তোর অপরাধের উপযুক্ত শাস্তি তোকে পেতে হবে। যান স্যার, ওকে নিয়ে যান। বৌদি যাও সিপাহী, আসামিকে পুলিশ পিকেটে তুলো। আবার নাম বরেন ঘোষাল, দেখি কতদিন আর আমাকে আটকিয়ে রাখে। বৌদি, আচ্ছা, লাশকে আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে তোর ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, আমি আসছি, আপনারা কিন্তু কোথাও যাবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওরে অসীম, বৌদি আমাকে ক্ষমা না করে চলে গেল মেস্টার। তার আগে বৌদি আমাকে ক্ষমা চাওয়ার শেষ সুযোগটুকু দিল না। ওই, কোথায় কোথায় আমার বৌমা? কি হয়েছে রে অমিত? আমার বৌমার কি হয়েছে? বাবা, চুপ করে থাকিস না। বৌদি আজ আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে, এই সংসার ছেড়ে সে চিরদিনের জন্য চলে গেছে। বাবা, কি বললি? চলে গেলি বাবা? মা আমার সারা জীবন বাবা, এই সংসারের সেবা করে গেল, আমার সেবা করে গেল।
বিনিময়ে আমরা তাকে কিছু দিতে পারি। বাবা মা আমার সারা জীবন এই বুড়ো ছেলের ঘরে শুধু কেঁদেই গেছে। বাবা আর কিছুক্ষণের মধ্যে আমার মাকে আমি চলন্ত সীতায় তুলে দেব, জীবন্ত বধূ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই নাট্যপালায় প্রভাতের অভিনয়ে সন্তুষ্ট এবং তার গান শুনে শামীম ভাই ওনাকে 200 টাকা উপহার দিয়েছেন। আমি প্রভাতকে অনুরোধ করব